আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাস বিবি অনার্স সেকেন্ড ইয়ারদের সাথে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, সাথে আছি শাহনাজ, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনা করছিলাম বিজনেস কমিউনিকেশন এন্ড রিপোর্ট রাইটিং সাবজেক্ট নিয়ে। এই সাবজেক্টের কয়েকটি ক্লাস অলরেডি তোমাদের হয়েছে। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হলো রিটেন কমিউনিকেশন। তো রিটেন কমিউনিকেশনের যে এই চ্যাপ্টারটি সিলেবাসে যেই অংশটি কভার করছে দেখো, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ বিজনেস রাইটিং, ফরম্যাটস ফর লেটার্স অ্যান্ড মেমোস, পজিটিভ অ্যান্ড নিউট্রাল মেসেজ, অর্গানাইজেশন, নেগেটিভ মেসেজ, পারসুয়েসিভ মেসেজ, স্ট্র্যাটেজি ইন দ্য জব সার্চ প্রসেস। অর্থাৎ এই চ্যাপ্টারটিতে এই 6টা কন্টেন্ট কভার করছে। আজকে আমরা যে এই কন্টেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ বিজনেস রাইটিং, অর্থাৎ রিটেন কমিউনিকেশনের আজকে এই নাম্বার ফান্ডামেন্টাল অফ বিজনেস রাইটিং নিয়ে আজকের আমাদের আলোচনা। আচ্ছা, চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই 3টি সেন্টেন্স খেয়াল করি যে yes you need to purchase all the series, অথবা যদি বলি however you can purchase them one at a time, অথবা যদি বলি oh I did not know that you need your calculator today। তো এই প্রত্যেকটি সেন্টেন্সই আমরা যদি খেয়াল করে দেখি, প্রত্যেকটি এক একটা সম্পূর্ণ সেন্টেন্স, স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স, এবং প্রত্যেকটি স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্সের আগে কিছু ওয়ার্ড আমরা ইউজ করেছি, যেমন ইয়াস, হাওয়েভার, তারপর হলো ও, এগুলো। তো এই যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করেছি, কোনোটাই হয়তো বা এই ওয়ার্ডগুলো এখানে ওইভাবে গ্রামার মেনটেন করে এখানে ইউজ হচ্ছে না, কিন্তু আমাদের অলংকরণ স্বরূপ আমরা কথা শুরু করার জন্য কিছু ওয়ার্ড ইউজ করেছি। এই যে কথা শুরু করার জন্য কিছু সূচনা শব্দ, এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। তুমি যদি এটাকে সিম্পলি ডিফাইন করতে চাও, সেটা বলতে পারো সিঙ্গেল ওয়ার্ড দ্যাট অ্যাপিয়ার অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। অর্থাৎ একটা শব্দ, সিঙ্গেল শব্দ, যেটা আসলে সাধারণত সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। আচ্ছা, এবার এক্ষেত্রে তোমরা কি কি ব্যবহার করতে পারো? হাউএভার, স্টিল, ফার্দারমোর, মেনহোয়াইল, অফ কোর্স, অন দ্য আদার হ্যান্ড, ইয়েস, নো, ও, ওকে, এইসব। এছাড়া আরো অনেক আছে। আচ্ছা, তাহলে আমরা এ ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আসলে গ্রামাটিক্যাল কোনো কানেকশন থাকে না। গ্রামাটিক্যাল কোনো কানেকশন ছাড়াই এগুলো ইউজ হয়। তাহলে আমরা এভাবে বলতে পারি যে সূচনামূলক শব্দ বলতে একক শব্দকে বোঝায় যা সাধারণত বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে যে এক্ষেত্রে কিন্তু আমরা আসলে কমা ইউজ করে দেই। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডে আমরা এটা ইউজ করতে হলে আমরা কিন্তু একটু কমা ইউজ করি। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড সম্পর্কে জানলাম। এবার দেখো, আমি যদি তোমাদেরকে আবার এভাবে বলি, while I was at work my daughter was at school। আমি যখন কাজে ছিলাম আমার মেয়ে তখন স্কুলে ছিল। Before I moved to France I lived in England। আমি আসলে ফ্রান্সে মুভ করার আগে কোথায় ছিলাম? লন্ডনে ছিলাম। If you are ill you should see a doctor। তুমি যদি অসুস্থ হও তাহলে তোমার ডাক্তার দেখানো উচিত। আচ্ছা, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সকে যদি আমরা খেয়াল করি তাহলে একটা সেন্টেন্সের সাথে আরেকটা লিঙ্ক আপ হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, প্রথম মানে একটা সেন্টেন্সে দুটো, মানে একটা বাক্যের দুটো অংশ খেয়াল করতে পারছি। তাহলে এই while I was at work, তাহলে এইটা একটা বাক্য। মাই ডটার ওয়াজ এট স্কুল, এটাও একটা বাক্য। আমরা খেয়াল করে দেখতে পারি যে এই মাই ডটার ওয়াজ এট স্কুল এই বাক্যটি একা একা লেখা যায়, কিন্তু while I was at work এখানে এটা লিখলে এটা ইনকমপ্লিট থেকে যায়। অর্থাৎ এই বাক্যটি এই পরের বাক্যটির উপর নির্ভরশীল। এভাবে বলা যায় যে আমার এই প্রথম অংশটি পরের অংশটির উপর নির্ভরশীল। তাহলে প্রথম বাক্যটি হচ্ছে আমার এখানে ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তাহলে ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ড করছে কার উপর? ইন্ডিপেন্ডেন্ট। আর এই অংশটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, দেখি এখানে আসলে কি বোঝাতে চাচ্ছে। আমরা আসলে এখানে বোঝাতে চাচ্ছি ক্লজ। তোমরা নিশ্চয়ই পড়ে আসছো ইংরেজিতে যে ক্লজ কি। ক্লজ কি ছিল? গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেইনিং এ সাবজেক্ট এন্ড এ ভার্ব। আমরা আসলে ক্লজে বলি যে আমরা সাধারণত একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে ক্লজে। আচ্ছা, সেই ক্লজ পড়তে গিয়ে নিশ্চয়ই আমরা এভাবে পড়েছিলাম যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। অর্থাৎ একটা স্বাধীন বাক্য থাকে, আরেকটা মানে স্বাধীন বাক্যাংশ থাকে, আরেকটা হচ্ছে অধীন বাক্যাংশ থাকে। তাহলে এখানে আমরা খেয়াল করলে দেখতে পারি এই পরের অংশটি হচ্ছে স্বাধীন আর প্রথম অংশটি হচ্ছে
অধীন বা ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লজ নিয়ে। তাহলে ইন্ট্রোডাক্টরি ক্লজ কি? ইন্ট্রোডাক্টরি ক্লজটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটা, হুইচ আর ফাউন্ড এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ক্লজ হচ্ছে সেই ধরনের ক্লজ, এটা সাধারণত ডিপেন্ডেন্ট ক্লজগুলো হয়ে থাকে, এবং এটা কোথায় বসে থাকে? এগুলো এটা সেন্টেন্সের শুরুতে বসে থাকে। তাহলে ইন্ট্রোডাক্টরি ক্লজ সম্পর্কে আমরা জানলাম। এখন আমি তোমাদের যদি আবার বলি, টু লস হার্ট মানে কি? হতাশ হওয়া। ফর দ্য টাইম বিং সাময়িকভাবে, টেম্পোরারি, অথবা বিলিভ অনস ইয়ার্স মানে সারপ্রাইজড। এই যে শব্দগুলো, এই যে কথাগুলো, এগুলোকে আমরা কি বলি বলো তো? এগুলোকে আমরা আসলে যে নামে জানি সেই নামটা হচ্ছে প্যারিস। আচ্ছা, হ্যাঁ ঠিক। প্যারিস কি? গ্রুপ অফ ওয়ার্ডস মিসিং এ সাবজেক্ট অ্যান্ড অর এ ভার্ব। অর্থাৎ প্যারিস মানে হচ্ছে কতগুলো শব্দ ঠিকই, কিন্তু সে এখানে কি থাকবে না? এখানে কিন্তু সাবজেক্টও থাকবে না, ভার্বও থাকবে না। তাহলে আমরা একটু আগে ক্লজে যেরকম সাবজেক্ট এবং ভার্ব পেয়েছিলাম, এখানে কিন্তু সেটা পাচ্ছি না। তাহলে সূচনা বা মানে এখন ইন্ট্রোডাক্টরি ফ্রেজ কি তাহলে? গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট হ্যাভ এ সাবজেক্ট ডুইং ভার্ব। তাহলে সূচনামূলক বাক্যাংশ বলতে আসলে কি বুঝি আমরা? সূচনামূলক বাক্যাংশ বলতে বুঝি কিছু শব্দ সমষ্টি বোঝায় যার ক্রিয়া সম্পাদনের কোনো সাবজেক্ট থাকে না, সেগুলো সমাপ্ত বাক্যাংশ নয়। দেখবা কোনোটাই কিন্তু এখানে টু লস হার্টে এইভাবে কিন্তু একদম কমপ্লিট সেন্টেন্স, মানে সমাপ্ত বাক্যাংশ হয় না, বাক্য হয় না। তাহলে ইন্ট্রোডাক্টরি ফ্রেজে আমরা এই ধরনের ফ্রেজগুলোকে ইউজ করতে পারি। ফ্রেজ আসলে অনেক ধরনের ফ্রেজ আছে, তোমার যেখানে যেটা ইউজ করা দরকার হবে তখন সেটা ইউজ করবে। তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, ক্লজ, প্যারেজ সম্পর্কে জানলাম। এবার আমরা অ্যাডাপ্টেশন, আজকে এই চ্যাপ্টারের আরো একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনের কথা বললে নিশ্চয়ই তোমরা বলবে যে অভিযোজন। হ্যাঁ অবশ্যই অভিযোজন, এটার আরো একটা খাপ খাওয়ানো। আচ্ছা, আসলে আমরা সাধারণভাবে বুঝি যে আমরা আসলে যেখানে যাই সেটার সাথে মানিয়ে চলাই হচ্ছে আমাদের খাপ খাওয়ানো। দেখি আমাদের বিজনেসে এটা আসলে বিজনেস রাইটিং এর ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে কি ধরনের অ্যাডাপ্টেশন। এখন দেখো অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা বিজনেসও এভাবে করে থাকি। এখন বিজনেসে হচ্ছে অ্যাক্ট অফ চেঞ্জিং মেসেজ টু দ্য স্পেসিফিক রিডার্স। মানে আমরা এখানে এই কমিউনিকেশন করার ক্ষেত্রে আমি এমন মেসেজ থ্রু করব যাতে হচ্ছে রিডারকে স্পেসিফিক, মানে এমন স্পেসিফিক রিডারের কাছে পৌঁছাতে পারি তার মাইন্ড ম্যাপিং অনুযায়ী। আচ্ছা, এখানে ক্ষেত্রে আমরা কিছু প্রিন্সিপালস মেনটেন করি। দেখো, সিম্বলস অফ কমিউনিকেশন শুড ফিট রিসিভার মাইন্ড। আমি একজন ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি আলাদা, এবং আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু সিম্বল ইউজ করি। এখন আমাকে রিসিভারের মাইন্ডটা বুঝতে হবে। তার মাইন্ডেও তো অনেক ল্যাঙ্গুয়েজ ঘোরাফেরা করছে, এখন সে আমার কথাটা দ্বারা প্রপার জিনিসটা বুঝছে কিনা সেটা আমাকে খেয়াল রাখতে হবে। ফিল্টার ইজ বেসিস ফর অ্যাডাপ্টেশন। প্রত্যেকের মাইন্ড ম্যাপিং আলাদা এবং সেখানে তার ফিল্টারিংটাও আলাদা হয়ে থাকে, তো এটাও বুঝতে হবে। গুড কমিউনিকেশন অ্যাডাপ্টস টু দ্য রিসিভার্স ফিল্টার। আমরা কিন্তু যে একটা ভালো কমিউনিকেশনের ক্ষেত্রে রিসিভারের ফিল্টারটা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবো। দ্য টেকনিক্স অফ অ্যাডাপ্টিং ইজ এ হার্ড ওয়ার্ক। আসলে সত্যি কিন্তু একটা আরেকজনের মনের ভাষা বুঝে তুমি তোমার কাছে তার কাছে কিছু সেন্ড করা, এটা আসলে একটা হার্ড ওয়ার্ক। অ্যান্ড অ্যাডাপ্টিং বিংস উইথ ভিজুয়ালাইজিং ইউর রিসিভার। তুমি এখানে এই কাজটি করতে পারো যে তুমি যার সাথে কমিউনিকেট করবে তার মাইন্ড সেটআপটা কি হতে পারে, বা তুমি সেই জায়গায় থাকলে কি রকমের চিন্তা করতে, সেই রকম একটা মাইন্ড ম্যাপিং করে তুমি কিন্তু এই কমিউনিকেশনটা করতে পারো। তাহলে এই ক্ষেত্রে একটা ভালো অ্যাডাপ্টেশন, এটাকে তুমি অ্যাডাপ্টেশন বলতে পারো। আচ্ছা, এবার হোয়াই নেসেসারি, এটা আসলে কেন দরকার হয়? টু কমিউনিকেট ফার্স্ট ইউ শুড নো দ্য পারসন উইথ হুম ইউ উইশ টু কমিউনিকেট। আচ্ছা, আসলে তুমি যার সাথে যোগাযোগ করতে চাও তার সাথে কিন্তু তোমার একটু আগে থেকেই জানাশোনা থাকাটা ভালো। টু প্রিভেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং, এখান থেকে কিন্তু অ্যাডাপ্টেশনের এই নীতিটি অবলম্বন করলে কিন্তু তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং এর এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে পারো, ডিসক্রিমিনেশনের ব্যাপারটা অ্যাভয়েড করতে পারো। কিভাবে ডিসক্রিমিনেশন? আমরা আসলে কিন্তু এখন যে এই যে ওয়ার্ল্ডে আমরা এখন যেই ওয়ার্ল্ডে বাস করছি, এক্ষেত্রে কিন্তু আমরা আসলে আগে যে সবাইকে হি বা সি, হি সি হিজ হার এই ব্যাপারগুলো যেভাবে ছিল, এখন কিন্তু মেল ফিমেল দুই ক্ষেত্রেই হি ব্যবহৃত হয়। তো আমরা এই ব্যাপারগুলোকে খেয়াল করব। টু পুট দি সার্ভিস ইউজার, ঠিক যে এখানে আমরা আসলে সার্ভিস ইউজারদের জন্য ব্যাপারটাকে ইজি করতে পারি। তাহলে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমি আসলে কিভাবে বেটার অ্যাডাপ্টেশন করতে পারি, সেই ক্ষেত্রে আমার কিছু প্রসেস ফলো করতে পারি, সেটা বা সাজেশন দেয়া
যেতে পারে, এক্ষেত্রে এগুলো হতে পারে। আইডেন্টিফাই দ্য অডিয়েন্স, আমাকে অবশ্যই শ্রোতা মণ্ডলী চিহ্নিত করতে হবে। আমি আসলে কাদের উদ্দেশ্যে প্রোডাক্ট তৈরি করছি বা কাদের উদ্দেশ্যে রিটেন কমিউনিকেট করছি, সেই শ্রোতাগুলোকে আমার চিহ্নিত করতে হবে এবং তাদের সাইজটা বুঝতে হবে। অর্থাৎ আমি কি 15 জনের সাথে কথা বলছি, নাকি হচ্ছে এটা লট অফ অডিয়েন্সের কাছে আমার মেসেজটা যাচ্ছে। তাহলে আমি এটাও কিন্তু এই সাইজটাকেও কিন্তু আমি আহ, এটাকেও কিন্তু সাইজটাকেও ঠিক করে নিতে হবে বা জানতে হবে। এরপরে যেটা হচ্ছে অ্যানালাইজ দ্য অডিয়েন্স রিয়াকশন, আমাকে কিন্তু অবশ্যই শ্রোতাদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে জানতে হবে। যে আমরা অনেক সময় ওরাল কমিউনিকেশনের ক্ষেত্রে এটা বেশি হয় যে আমরা আসলে দেখি বুঝে নিতে পারি তার অ্যাপিয়ারেন্সটা অথবা তার এক্সপ্রেশনটা, যে আসলে সে কি বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রেও এইভাবে, তো তাকে সরাসরি না দেখা গেলেও তার মাইন্ডে কি হতে পারে এই ব্যাপারটা আগে থেকে অ্যানালাইজ করে নিতে হবে। ডিটারমাইন দ্য অডিয়েন্স লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, আমাকে এটাও বুঝতে হবে যে একজন ফার্মার কিন্তু কিংবা একজন ডক্টর, দুজনের লেভেলটা কিন্তু এক হবে না, দুজনের বোঝার ক্ষেত্র, সে ফার্মার হয়তো বা কৃষি বিষয়ে ভালো বুঝতেছেন, ডক্টর হয়তো বা তার তার পেশায় ভালো বুঝতেছেন। তো আমাকে এখানে অডিয়েন্স ওইভাবেই লেভেলটা বুঝতে হবে। অথবা এভাবে বুঝতে পারি যে আমি একজন 6 ইয়ার বাচ্চার সাথে যেভাবে কমিউনিকেশন করতে পারি, একজন গ্রাজুয়েট বাচ্চার সাথে সেই কমিউনিকেশনটা নাও করতে পারি। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমাকে বুঝতে হবে যে কার বোঝার ক্ষমতা কতটুকু বা সে কতটুকু এটাকে নিতে পারছে। এরপর হচ্ছে অ্যানালাইজ দ্য অডিয়েন্স নিডস, আমাকে অডিয়েন্সের আমার অডিয়েন্সের বোঝার শক্তির স্তরটা বুঝতে হবে। যে আমার এখানে শ্রোতাদের প্রয়োজনটা বিশ্লেষণ করতে হবে, আসলে তার কি প্রয়োজন, সেই অনুযায়ী আমাকে এখানে কাজ করতে হবে। এরপর হচ্ছে স্যাটিসফাই দ্য অডিয়েন্স ইনফরমেশন নিড, তোমার কিন্তু অডিয়েন্সরা সবসময় জানতে চায়। আমি এক্ষেত্রে এভাবে নিজেকে অ্যানালাইসিস করে দেখতে পারো যে হোয়াট ডাজ দ্য অডিয়েন্স ওয়ান্ট টু নো, আসলে অডিয়েন্স কি জানতে চায়, এবং সেই অডিয়েন্স মানে হোয়াট ডাজ দ্য অডিয়েন্স নিড টু নো, আসলে তার কি জানা দরকার। হ্যাভ আই প্রোভাইডেড অল ডিজায়ার্ড এন্ড নেসেসারি ইনফরমেশন, আমি কি তাকে সব ধরনের ইনফরমেশন দিতে পারবো তার কাঙ্ক্ষিত। তাহলে এইগুলো অ্যানালাইসিস করে নিলে আমার জন্য অ্যাডাপ্টেশনের সুবিধা হয়। বি অ্যাকুরেট ইন দ্য মেসেজ, আমাকে মেসেজটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে এবং অ্যাপিল টু দ্য অডিয়েন্স ইমোশনাল নিড, আমাকে কিন্তু অডিয়েন্সের আমি যেটা বলতে পারি যে আবেগ, এই আবেগটা বুঝতে হবে, তাদের যেই আবেগ বুঝে আমাকে কাজ করতে হবে। আমরা এক্ষেত্রে কিন্তু আমাদের দেশের মুঠোফোনের যে অ্যাডভার্টাইজগুলো আমরা খেয়াল করে দেখতে পারি, তারা কিন্তু আমরা আমাদের ইমোশনকে নিয়ে বেশি আকৃষ্ট করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে আরো হতে পারে বি ব্রিভ, অর্থাৎ সংক্ষিপ্ত হতে পারে। তাহলে তুমি একটা বেটার অ্যাডাপ্টেশনের জন্য এই জিনিসগুলো খেয়াল রাখা যেতে পারে। এরপর হচ্ছে সাজেশন ফর সিলেক্টিং ওয়ার্ডস ইন অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে তুমি কিছু ওয়ার্ড সিলেক্ট করতে পারো যেটা তোমার জন্য ভালো কাজ দিবে। সেটা হচ্ছে ইউজ অফ ফ্যামিলিয়ার ওয়ার্ডস, আমার খুব পরিচিত শব্দ যেগুলো অপরিচিত সেগুলো আমরা সাধারণত এই ক্ষেত্রে অ্যাভয়েড করব। ইউজ শর্ট ওয়ার্ডস, সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করতে পারি। ইউজ কনক্রিট ওয়ার্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আসলে কনক্রিট বলতে মজবুত ঠিকই বোঝায়, কিন্তু এখানে কিন্তু একদম এক্সাক্টটা বোঝাচ্ছে। তুমি যদি বলো যে আমার অনেক ক্ষতি হয়েছে, তো এক্ষেত্রে এই ব্যাপারটা যতটা অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত, আর তুমি যদি বলো আমার 57% ক্ষতি হয়েছে, সেই ব্যাপারটা অনেক বেশি কনক্রিট। আচ্ছা, ইউজ অ্যাক্টিভ ভয়েস, আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, আর আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস যেটা কিনা কর্মবাচ্য বা কর্তৃকর্মবাচ্য বলা হয়। সেইটাকে অ্যাভয়েড করে আমাকে উচিত অ্যাক্টিভ ভয়েসে কথা বলা, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমাকে এভাবে বলতে হবে। আমি কিন্তু অ্যাভয়েড করব দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এগুলো সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপর হচ্ছে অ্যাভয়েড সেক্সিস্ট ওয়ার্ডস, একটু আগে যেটা বলছিলাম যে হচ্ছে আমরা কিন্তু এখন আর মেল আর ফিমেলকে আলাদাভাবে দেখছি না, আমরা কিন্তু সেইভাবেই ইউজ করছি। খেয়াল করলে দেখতে পাবা তোমরা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখন চেয়ারপারসন এভাবে বলা হয়ে থাকে, বা হি সি এভাবে আলাদা ডিফাইন না করে হি বলা হয়, ম্যাডাম না বলে স্যারই বলা হয়। তো এই ক্ষেত্রে আমরা এগুলোকে চেষ্টা করব বোঝার। এরপর হচ্ছে অ্যাভয়েড জার্গন ওয়ার্ডস, অর্থহীন ভাষা বা যে ভাষাগুলো দুর্বোধ্য এগুলো আমরা ইউজ করার ইউজ করব না। এরপর হচ্ছে ইউজ টেকনিক্যাল ওয়ার্ডস এন্ড অ্যাক্রোনিমস উইথ কাশন, আমি আসলে সাবধানতার সাথে পরিভাষাগুলো ইউজ করব এবং অধ্যাক্ষর। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে ডিরেক্ট কস্ট বা ডেবিট ক্রেডিট, এগুলো আমাদের জন্য যতটা কমার্সের স্টুডেন্ট হিসেবে যতটা বোঝা সহজ, একজন নন কমার্স বা এর জন্য এটা তো সহজ না। অতএব এই ওয়ার্ডগুলো আমি বুঝে নিব যে আসলে কার সাথে কোনটা ইউজ করা যাবে, সে আমার এই টেকনিক্যাল ওয়ার্ডটার মিনিং বুঝতেছে কিনা। আচ্ছা, তাহলে এই ওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ, নিশ্চয়ই তোমরা প্যারাগ্রাফ সম্পর্কে জানো, নিশ্চয়ই বলবে যে কোনো একটা বিষয় সম্পর্কে অল্প কিছুতে লেখা, এটাই হচ্ছে প্যারাগ্রাফ। অবশ্যই তাই।
আচ্ছা, আমরা ছোটবেলা থেকেই প্যারাগ্রাফ লিখে আসছি। আসলে হচ্ছে শর্ট পার্ট অফ এ টেক্সট দ্যাট কনসিস্ট অফ অন মোর আর সেন্টেন্স। তো বিজনেস কমিউনিকেশনে নিশ্চয়ই প্যারাগ্রাফ তোমাকে ওইভাবে দিবে না যে কাউ প্যারাগ্রাফ লেখো, এই ব্যাপারটা এরকম না। যেহেতু আমরা স্নাতক লেভেলের স্টুডেন্ট, সেহেতু আমরা যে পরবর্তীতে কর্মক্ষেত্রে যাব সেইখানে আমাদের কোনো কনটেক্সট নিয়ে লিখতে দিতে পারে। তো কনটেক্সট লেখা দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাই হচ্ছে আজকের প্যারাগ্রাফের মূল প্রতিপাদ্য বিষয়। আর প্যারাগ্রাফের আসলে আমরা তিনটা পার্ট জানি, একটা হচ্ছে টপিক সেন্টেন্স, একটা সাপোর্টিং সেন্টেন্স, আর একটা কনক্লুডিং সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা আসলে সাধারণত মেইন আইডিয়া সম্পর্কে আলোচনা করে, আর মেইন আইডিয়াটাকে আরো বেশি এলাবোরেটলি ডিসকাস করে সাপোর্টিং সেন্টেন্স, আর কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে মেইন আইডিয়াটাকে ফিনিশিং দিতে দিয়ে থাকে। তো প্রত্যেকটাই মেইন আইডিয়াটার সাথে রিলেটেড থাকে। আমরা যতই বলি যে থ্রি মেইন পার্টস বা থ্রি পার্টস অফ প্যারাগ্রাফ, কিন্তু আসলে প্যারাগ্রাফ কিন্তু এক প্যারাই আমরা লিখে থাকি, আমাদের এটা মনে রাখতে হবে। এখন দেখো কোয়ালিটিস অফ এ গুড প্যারাগ্রাফ, একটা গুড প্যারাগ্রাফের কি ধরনের কোয়ালিটি থাকে। আমরা আসলে কোয়ালিটি ইউনিটি থাকবে। আসলে আমি যেই টপিক সেন্টেন্সটা লিখবো এটার সাথে আমার যে বডি সেন্টেন্স এটার তো অবশ্যই একটা মিল থাকতে হবে, কোহারেন্স থাকতে হবে, সঙ্গতি। আমি অসঙ্গতিপূর্ণ কথা লিখতে পারবো না, যে আমি লিখতেছি হচ্ছে ট্রাফিক জ্যাম সম্বন্ধে। তো এখানে আমি ট্রাফিক জ্যাম সম্পর্কে আমাদের যদি হচ্ছে রোড ট্রাফিক জ্যাম সম্পর্কে লিখতে থাকি, তাহলে আমাদের দেশের বাস, রিক্সা এগুলো সম্পর্কে বলতে পারি। এটার সাথে নিশ্চয়ই আমি আমার ট্রাফিক জ্যামের সাথে আমি লোডশেডিংকে গুলিয়ে ফেলতে পারি না। এইরকম যে আমার একটার সাথে আরেকটা সঙ্গতি থাকতে হবে, অসঙ্গতিপূর্ণ কথা বলা যাবে না। এরপর হচ্ছে কোহেনশন এবং সংযোগ থাকতে হবে, আমার প্রত্যেকটা বাক্যের সাথে আরেকটা বাক্যের রিলেশন থাকতে হবে, এবং সুশৃঙ্খল বিন্যাস থাকতে হবে। এক্ষেত্রে আরেকটা হচ্ছে কমপ্লিটনেস, আমি অসম্পূর্ণ কোনো কিছু লিখতে পারবো না, বা গুড প্যারাগ্রাফের সেটা বৈশিষ্ট্য না। এবং সেন্টেন্সে ভ্যারাইটি থাকতে হবে, একই সেন্টেন্স বারবার একই রকম একই প্যাটার্ন, এটা আসলে আমাদের বাক্যে বৈচিত্র্যতা কমিয়ে দেয়। সো আমরা বাক্যে বৈচিত্র্যতার ক্ষেত্রেও খেয়াল করব। আরো খেয়াল করতে পারি আমার বিষয়বস্তুর দৈর্ঘ্য কিরকম হবে। আসলে অনেক বড় কিছু লিখে ফেললাম, লিখে ফেললেই ভালো কিছু হবে এমনটা নয়। তাহলে কোয়ালিটিস অফ এ গুড প্যারাগ্রাফ সম্পর্কে তোমরা এই অংশগুলো লিখতে পারো। আচ্ছা, এরপরে দেখো কাইন্ডস অফ প্যারাগ্রাফ। এখানে গুড প্যারাগ্রাফ নয়, প্যারাগ্রাফ। আচ্ছা, কি কি প্যারাগ্রাফ রয়েছে আমাদের আসলে, সেটা হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ। আচ্ছা, তুমি ধরো একটি কোম্পানিতে চাকরি করো, তো তুমি সেখানকার প্রোডাকশন সাইটটা নিয়ে হয়তো বা কাউকে জানাচ্ছ। তো এখন তুমি প্রোডাকশন নিয়ে লিখবে, কত প্রোডাকশন হচ্ছে, কিভাবে প্রোডাকশন হচ্ছে, হয়তো পুরো বিস্তারিত লিখে যাচ্ছ। এই যে কোনো ব্যাপার সম্পর্কে কোনো একটা একদম কোনো ব্যাপারের উদ্দেশ্য, বিষয় ডিটেইলে যখন বর্ণনা করে লেখা হয়, তখন সেটাকে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ বলা হয়। এরপরে হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ। ন্যারেটিভও কিন্তু বর্ণনামূলক, কিন্তু কি ধরনের বর্ণনা? ধারাবাহিক বর্ণনা। অর্থাৎ আজকে তুমি কিছু জানালে, পরে আর কিছুদিন পর আর কিছু জানালে, তাহলে এই প্যারাগ্রাফ, ন্যারেটিভ প্যারাগ্রাফের ধরনই হচ্ছে স্টোরি টেলের মতো, মানে আজকে কিছু অংশ পরের দিন আরেকটা অংশ, এইভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সপোজিটরি প্যারাগ্রাফ। এটা হচ্ছে ব্যাখ্যামূলক, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে যদি কেউ কিছু না বুঝে, কোনো একটা টার্ম বা কোনো একটা ফ্যাক্টস তুমি বুঝাচ্ছ, কোনো একটা ডিরেকশন তুমি বুঝাচ্ছ, হয়তো বা কেউ বুঝতে পারছে না, বা তুমি যার কাছে রিটেন কমিউনিকেশনটা করেছিলে সে বুঝতে পারছে না, তখন সেটার ব্যাখ্যা দেওয়ার জন্য তুমি যে ধরনের প্যারাগ্রাফগুলো লিখে থাকো, যে আমি এই টার্মটা দ্বারা এটা বোঝানো হয়েছে, এই ধরনের প্যারাগ্রাফগুলো বলা হয় এক্সপোজিটরি প্যারাগ্রাফ। তো এরপরে যেটা রয়েছে পার্সুয়েসিভ, এটা হচ্ছে প্ররোচনামূলক। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করার ফলে অনেক কিছু সম্পর্কে বেশি পরিচিত। তো পার্সুয়েসিভের ক্ষেত্রে আমরা আসলে এখানে খেয়াল করে থাকি যে যিনি লিখেন তিনি এমনভাবে ব্যাপারগুলোর ব্যাখ্যা করেন যাতে হচ্ছে শেষ পর্যন্ত রিডার তার মতের সাথে মত মিলিয়ে নিতে বাধ্য হয়। তাহলে এই ধরনের প্যারাগ্রাফের উদ্দেশ্যই থাকে ট্রাই টু কনভিন্স রিডার্স টু এগ্রি উইথ দ্য অপিনিয়ন্স টু দ্য প্যারাগ্রাফস, মানে এই যেটা লিখবা সেটার সাথে যাতে রিডার একমত পোষণ করে। তাই এগুলোকে আমরা আসলে বা প্ররোচনামূলক প্যারাগ্রাফ বলে থাকি। এরপর হচ্ছে লিটারারি প্যারাগ্রাফ। এটা হচ্ছে সাহিত্যানুগ বা সাহিত্যের ব্যাপার স্যাপার নিয়ে। তো এক্ষেত্রে কিন্তু আমরা আসলে লিটারারি ক্রিটিসিজমও বলতে পারি। এক্ষেত্রে আমরা কি করি, সাহিত্যের ক্ষেত্রে আমরা এটা আসলে সাহিত্যের বিভিন্ন নোবেল, প্লে, এসে এগুলোর কি বিভিন্ন লিটারেরি ওয়ার্ক, এগুলোর বিভিন্ন মানে ক্রিটিক্যাল সমালোচনা, বা আমরা এখানে কিন্তু সেই সমালোচনা নেগেটিভ অর্থে না, এখানে কিন্তু আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে থাকি। আচ্ছা, এই ছিল আমাদের মানে প্যারাগ্রাফের বিভিন্ন প্রকারভেদ। এরপর হচ্ছে রাইটিং ফর ইফেক্ট। আচ্ছা, রাইটিং ফর ইফেক্ট মানে কি? রাইটিং ফর ইফেক্ট হচ্ছে কার্যকরী লেখন। আচ্ছা, কার্যকরী লেখন কি? কার্যকরী লেখন হচ্ছে এমন এক ধরনের লেখন বা প্রভাব সৃষ্টিকারী লেখন, অর্থাৎ এমন ভাবে লিখবো যাতে আমার কথায় আরেকজন প্রভাবিত হয়, রচিত না, প্রভাবিত হয়, প্রভাবিত হয়ে সে আমার মানে রাইটিংটার প্রশংসা করে বা আমার কোম্পানি সম্পর্কে অ্যাটেনশন নেয়। তো এই ক্ষেত্রে টেকনিক্স টু ক্রিয়েটিং ফেভারেবল ইমেজ, অর্থাৎ একটা ভালো ভাবমূর্তি
ক্রিয়েট করতে পারে। টেকনিক্স ফর রাইটিং ইফেক্ট এক্ষেত্রে কি করতে পারে, গুডউইল ইফেক্ট কিন্তু একটা বড় ইফেক্ট। এখানে সব কোম্পানি যারা ভালো ভালো কোম্পানি তাদের একটা গুডউইল থাকে, সে কিন্তু অবশ্যই তার কমিউনিকেশনের ক্ষেত্রে এই গুডউইলটাকে ইউজ করতে পারে এবং এই গুডউইলকে বাড়ানোর জন্য সে রিটেন কমিউনিকেশন কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে। এবার দেখো কনভারসেশন স্টাইল, এটা আসলে কনভারসেশন স্টাইলটা কি হতে পারে। তুমি এখানে আচরণ শৈলীটা অবশ্যই একটা ভালো আচরণ শৈলী হবে। কি ধরনের, যেমন ধরো প্রতিরোধ প্রবণতা আনুষ্ঠানিক হতে হবে। যেমন প্রতিরোধ প্রবণতা কি, তুমি ধরো তোমার একটা ব্যাপারে কেউ হয়তো বা একটা নেগেটিভ নিউজ করেছে, এখন তুমি সেটাকে আহ, প্রতিবাদ করতে চাও, তো সেটারও একটা ভাষা দরকার, তো সেই ভাষাটা অবশ্যই হচ্ছে আনুষ্ঠানিক হওয়া উচিত। এক্ষেত্রে তোমরা আরো একটা ইউজ করতে পারো, ব্যবসায়ের যে প্রাচীন অ্যাভয়েডিং দ্য ওল্ড ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের কিছু প্রাচীন ভাষা রয়েছে, আমরা আপাতত সেই ভাষাগুলোকে একটু স্কিপ করে যাব। এই কনভারসেশন স্টাইলটা তুমি এভাবে রাখতে পারো। ইউ পয়েন্ট, এটা হচ্ছে আসলে আপনি দৃষ্টিভঙ্গি, আমার প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। তো তুমি এখানে কার্যকরী লেখনের ক্ষেত্রে এই তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি, অবশ্যই সেটা ভালো একটা দৃষ্টিভঙ্গি বা ডেভেলপড একটা দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসেন্ট অফ অন পজিটিভ ল্যাঙ্গুয়েজ। আমাকে এখানে খেয়াল রাখতে হবে যে ইতিবাচক ভাষা উচ্চারণ ভঙ্গি এমন হতে পারে, তুমি যদি এভাবে বলো যে উই ক্যানট ডেলিভারি আনটিল 11 ফ্রাইডে, আসলে আমি আপনাকে ফ্রাইডের আগে 11 তারিখের আগে ডেলিভারি দিতে পারছি না, কিন্তু সেই কথাটি যদি এভাবে বলি, আই এম সরি দ্যাট উই আর আনএবল টু ডেলিভার ইউ আনটিল অক্টোবর 11, অর্থাৎ আমি এইভাবে যদি বলি তাহলে কোন কথাটা অনেক বেশি বলো তো প্রভাব সৃষ্টিকারী হবে, অবশ্যই পরের কথাটি। তাহলে ইতিবাচক ভাষা উচ্চারণ ভঙ্গি আমার মধ্যে থাকতে হবে। এরপর হলো কার্টিসি। কার্টিসি হচ্ছে সম্পর্কে আর নতুন করে বলার কি, অবশ্যই তুমি এখানে পাঠককে আলাদা করে দেবে, মানে আহ, তোমার যারা রিডার তাদেরকে আলাদাভাবে মেনশন করতে পারো, তাদের নাম ব্যবহার করতে পারো। অবশ্যই আমাকে রাগ পরিহার করতে হবে, অ্যাভয়েড দ্য অ্যাঙ্গার। তাহলে আমাকে এইসব কার্টিসির ব্যাপারটাকে প্রপারলি মেনটেন করতে হবে। এরপর হচ্ছে গিভিং প্রপার এমফাসিস। আমার যেখানে এমফাসিস করা দরকার পজিশনের উপর, আমি সেখানে পজিশনের উপর এমফাসিস করব। যেখানে আমার স্পেসের উপর অথবা স্পেসের উপর স্পেসের উপর বা স্থানের উপর গুরুত্ব আরোপ করা দরকার, তখন আমি সেখানে করব। যখন আমার বাক্য গঠনের উপর গুরুত্ব আরোপ করা দরকার, তখন আমি সেটা করব। আর যখন আমি ধরো কোনো মেকানিক্যাল উপর, মেকানিক মানে যন্ত্রপাতির উপর এমফাসিস করা দরকার হয়, আমি সেটা করব। অর্থাৎ আমাকে প্রপার বা গুড রাইটিং বা রাইটিং ফর ইফেক্ট, এটার জন্য আমার যেটা করা দরকার, যখন যেটা করা দরকার সেটাই যখন যেটা করা দরকার আমি সেটাই করব। আর এই যে সব কিছু করব যা রিডারের মন, মানে রিডার বা রিসিভারের কাছে পৌঁছে যাওয়া, এটাই হচ্ছে মানে সেই অবস্থার সাথে খাপ খাওয়ানোই, এটাই হচ্ছে অ্যাডাপ্টেশনের মধ্যে ছিল। তাহলে আমি রিডিং মানে আমি আমার কার্যকর লেখার ক্ষেত্রে আমি এই যে যেগুলো আলোচনা করেছি এগুলো কিন্তু আমরা দিতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা যতটুকু বুঝলাম ততটুকু হচ্ছে আমাদের রিটেন কমিউনিকেশনের যে ফান্ডামেন্টালস অফ রাইটিং, তো একদম বেসিক কিছু অবস্থা নিয়ে আমরা আজকে আলোচনা করেছি, যেমন ইন্টারোগেটরি ওয়ার্ব, ফ্রেজ, ক্লজ, এরপর হচ্ছে প্যারাগ্রাফ, অ্যাডাপ্টেশন, এই যে রাইটিং ফর ইফেক্ট, এগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং এটা দ্বারা তোমরা কিন্তু উপকৃত হবে। আমার মনে হয় তোমরা ক্লাসটি যদি একবার শোনো তাহলে এই সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে, এরপর বই খুলে তোমরা এই টপিকসগুলো নিয়ে পড়বে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।